তো দেখো 2022 সালে কোশ্চেনের উত্তরটা আমি তোমাদের বলে দিচ্ছি, ডিটেলসে বলে দিচ্ছি, প্রত্যেকটা লজিকের উত্তর সব কিছু বলে দিচ্ছি। আর এখান থেকে কী কী পড়তে হবে, কোনটা বাদে সব বলে দিচ্ছি, সব কিছু উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি। যাদের দরকার প্রতিনিয়ত মেসেজ করে বলছো 2022 সালের প্রশ্ন উত্তরটা বলে দিন, তো আমি বলে দিচ্ছি সব কিছু, প্রত্যেকটা উত্তর বলে দিচ্ছি। তার আগে আমি বলে দিচ্ছি যে প্লিজ যারা এখনও ক্লাসগুলো ঠিকঠাক করছো না, চ্যানেলের ভিডিওজ অপশনে ক্লিক করে মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করে নেবে। এক্সট্রা ক্লাস মানে কি, প্রত্যেকটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে, বিশেষ করে লজিকের প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে যে প্রশ্নগুলো, তারপর সেগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস। কারা নোট পায়নি, লজিক বুঝেনি, নোট বুঝেনি, সেটা এক্সট্রা ক্লাস। আর মেইন ক্লাস কি, মেইন ক্লাস হচ্ছে আমার ডিজিটাল ফিলোসফি টিউশন। তোমরা যেমন টিউশনে পড়েছো সেরকম টিউশন হচ্ছে এটা আমার টিউশন, এটা আমার ফ্রি টিউশন। তো যুক্তি থেকে আরও মূলত 12টা অধ্যায় কমপ্লিট, নোট, লজিক, এমসিকিউ, এসিকিউ, প্রত্যেকটা অধ্যায় থেকে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যা যা দরকার 2024-এর সব কিছু কমপ্লিট করে দিই। সেগুলো কোথায় পাবে? চ্যানেলের ভিডিওজ অপশানে ক্লিক করে, এদিক ওদিক না করে অনলি ভিডিওস ক্লিক করে পরপর যে ভিডিওগুলো পাওয়া যাবে, এখন যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সব এক্সট্রা ক্লাস। প্রত্যেকটা অধ্যায় থেকে কীভাবে প্রশ্ন, লজিক থেকে কীভাবে ঘুরে আসতে পারে, তারপর এক্সট্রা ক্লাস। তো আরেকটু নিচের দিকে এবার ক্রোল করতে একটু নিচের দিকে দেখবে যুক্তি থেকে আরও মূলত 12টা অধ্যায় কমপ্লিট, একদম সিরিয়ালি আছে। তো ওইগুলো হচ্ছে মেন ক্লাস সঙ্গে এখন যা হচ্ছে এক্সট্রা ক্লাস। তো মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করো, পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর 1 সেকেন্ডও লাগবে না উত্তর করতে। তো প্লিজ ক্লাসগুলো করে নেবে, আর প্লিজ শেয়ার করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ এই ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা ভালো রেজাল্ট করতে চায়, যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারেনি, যারা টাকার অভাবে টিউশন নিতে পারেনি, তাদের জন্যই আমার এই ডিজিটাল ফিলোসফি টিউশন। তো প্লিজ শেয়ার করো। তো চলো আমি তোমাদের এখন হচ্ছে ক্লাসটা করাচ্ছি। চূড়ান্ত প্রস্তুতি চলছে, কিন্তু তোমরা ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আছে, তোমরা দেখে নেবে। তো দেখো 2022 সালের প্রথম প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, বচন বলতে কি বোঝো, উদাহরণ সহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য। এই প্রশ্নের উত্তর আমি কিন্তু এখন তো আর বলা সম্ভব না, কারণ এই প্রশ্নের উত্তর আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। মানে এটা হচ্ছে এটা কিন্তু 2022-এর ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা আমি বলে দিয়েছি, আমার টিউশনে 2022 সালের সাজেশনে আছে, তো তোমরা ওখান থেকে পড়ে নেবে। এটা কিন্তু লজিকটা আমি বলে দিচ্ছি। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ্য অব্যাপ্য তা উল্লেখ করো। এটা কোন বচন হবে আমি বলে দিচ্ছি। একজন মানুষ কখনোই দেবতা হতে পারে না। একজন মানুষ তার দেবতা হতে পারে না বলছে, তার মানে এটা হচ্ছে ই বচন। কোনো মানুষ নয় দেবতা, ই বচন। আর ই বচনের ব্যাপ্যতা মানে তো তোমরা জানো, ই বচন দুটি পদই ব্যাপ্য, মানে উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধপদ ব্যাপ্য, দুটি পদই ব্যাপ্য। তো ব্যাপ্যতা কীভাবে বার করতে হয় সেটা আমি বলে দিয়েছি, কিন্তু পরীক্ষা এবার লজিক থেকে এই প্রশ্নটা 100% কমন। আমি সাজেশনও বলে দিয়েছি, আমি সেভাবে প্র্যাকটিস করিয়েছি। আর এই অধ্যায় থেকে, এটা বচন অধ্যায় থেকে, বচন অধ্যায় কী কী সব করিয়ে দিয়েছি, মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস তোমরা দেখে নেবে। তাহলে এটা বলে দিলাম, কোন বচন এটা সে বলে দিলাম, দুটি পদই ব্যাপ্য। আর সব সত্য আবেদনকারী সত্যানিষ্ঠ, এটা কোন বচন? এটা হবে ও বচন। কেন? সবের সাথে নয় আছে, তাহলে ও বচন। তাহলে উত্তরটা কী হবে? কোনো কোনো আবেদনকারী নন সত্যানিষ্ঠ, ব্যাস ও বচন হয়ে গেল। এবার ও বচনের ব্যাপ্যতা কী বার করতে? ও বচনের উদ্দেশ্যপদ হচ্ছে অব্যাপ্য আর বিধপদ ব্যাপ্য, ব্যাস হয়ে গেল। তারপর হচ্ছে এবার কীভাবে লিখতে হবে সেটা তো আমি দেখে দিয়েছি, শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। তারপর কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল, কেবলমাত্র থাকলে উদ্দেশ্য বিধবা চেঞ্জ হয়। তাহলে আমি সব বচনের সব নিয়ম বলে দিয়েছি, সঙ্গে লজিকগুলো করে দিয়েছি, তোমরা দেখে নেবে। আমি উত্তরটা এখন বলে দিচ্ছি। কেবলমাত্র থাকলে উদ্দেশ্য বিধবা চেঞ্জ হবে, তাহলে কি হবে? সকল প্রগতিশীল ব্যক্তি হন শিক্ষিত ব্যক্তি, এ বচন। এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য, বিধপদ অব্যাপ্য, সেভাবে লিখে নেবে। দার্শনিকরা বিজ্ঞানী হলেও হতে পারেন, হলেও হতে পারেন বলছে, তার মানে এটা আই বচন হবে। কোনো কোনো দার্শনিক হন বিজ্ঞানী, ব্যাস কমপ্লিট। আই বচন মানে দুটি পদই অব্যাপ্য, লিখে দিবে উদ্দেশ্য অব্যাপ্য, বিধ অব্যাপ্য, ব্যাস হয়ে গেল 8-এ 8। তার লজিক থেকে এটা লিখলে 8-এ 8। আর নোটটা লিখে একটু বড় লিখতে হবে। তো নোটটা কী কী লিখতে হবে, এর সঙ্গে কী কী পড়তে হবে চ্যানেলে দেখে নেবে। তো ক্লিয়ার হয়ে গেল এটা 8। এবার চলো নেক্সট প্রশ্ন, বচনের বিরোধিতা। এই জায়গাটা তোমরা অনেকে ভুল করো। 2022 সালে এই প্রশ্নটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু যেটা এসেছিল সেটা কিন্তু তোমাদের হচ্ছে তোমাদের সিলেবাসে আছে, কিন্তু সেটা কিন্তু এমসিকিউ এসিকিউতে আছে। সেই সময় তোমাদের করোনা ছিল, যার জন্য এই পরীক্ষা এটা দিয়েছিল। কিন্তু এবারে কিন্তু এই পরীক্ষা এটা 8-এর জন্য আসবে না, এই অধ্যায় থেকে সেগুলো এমসিকিউ এসিকিউতে পড়তে হবে। তো এই অধ্যায় কমপ্লিট লিখে দিয়েছি, আমি কমপ্লিট করে দিয়েছি লজিক ক্লাস। এটা দুটো ছকের মাধ্যমে হয়, একটা বচনের বিরোধিতা, একটা বিরোধী অনুমান। তো কী কী প্রশ্ন হয় দেখে নাও। এই প্রশ্ন, আর এগুলো তো প্রশ্নের উত্তর আমার চ্যানেলে পেয়ে যাবে। আমি লজিকটার উত্তর বলে দিচ্ছি। লজিকটার উত্তর কি, যদি এ বচন সত্য হয় তবে আই বচন, এটা কিভাবে বার করতে হবে আমি সব করে দিয়েছি, সব করে মেন ক্লাস এক্সট্রা ক্লাস সব করে চ্যানেলে ভিজিট করবে। একবার ক্লাসটা করলে, যে কোনো লজিকের ক্লাস একবার যদি করো, আমি গ্যারেন্টি দিয়ে বললাম, আর জীবনে ওই লজিক নিয়ে আর জীবনে কোনোদিনও সন্দেহ আর সংশয় থাকবে না, আর ভুল জীবনে হবে না। প্রত্যেকটা ক্লাস আমি সেভাবেই করিয়েছি। তাহলে যদি এ বচন সত্য হয় তবে আই বচনের সত্যমূল্য হবে, কি হবে? উত্তর হবে
সত্য হবে। 2 নাম্বার অপশনটা কি, যদি আই বচন সত্য হয় এ বচনের সত্য মূল্য কি হবে, অনিশ্চিত হবে। 3 নাম্বারটা, যদি ই বচন মিথ্যা হয় তাহলে আই বচনের সত্য মূল্য কি হবে, সত্য হবে। 4 নাম্বার, যদি ও বচন মিথ্যা হয় তাহলে ই বচনের সত্য মূল্য কি হবে, মিথ্যা হবে। তো এগুলো কিভাবে সত্য মিথ্যা কি হলো কেন হলো আমি সব লজিক ক্লাস করে দিচ্ছি, উত্তরটা তোমাদের জানার দরকার ছিল, আমি বলে দিলাম ব্যাস। নেক্সট প্রশ্ন, অমাধ্যম অনুমান কত প্রকার, এখান থেকে 8 প্রশ্ন আসবে। অমাধ্যম অনুমান কত প্রকার ও কি কি, বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহ বিবর্তন, নিয়মগুলি ব্যাকরণ, সব আমি লিখে দিয়েছি, সব লিখে দিয়েছি। এগুলো নোটগুলো পড়ে নেবে এই অধ্যায় থেকে। এবার লজিকটা বলে দিচ্ছি, লজিকটা কি, যে কি করতে হবে, নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তর, বিবর্তনে আবর্তন, এই লজিকগুলো আমি করে দিয়েছি। কি কি লজিক সব তো করে দিয়েছি, এই অধ্যায় থেকে কি কি সাজেশন সেটাও দেখে নেবে, আর এটা যাদের দরকার ছিল আমি সেটাও বলে দিচ্ছি। হ্যাঁ, আর এই ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে, এক্সট্রা ক্লাস চলছে, ভেরি ইম্পর্টেন্ট এক্সট্রা ক্লাসগুলো তোমরা দেখে নেবে এটা ক্লাস করার পর। আর নেক্সট এবার প্রশ্নটা কি, শতকরা, তার মানে এটা হচ্ছে বিবর্তনে আবর্তন করতে হবে। তো বিবর্তনে আবর্তন কিভাবে করতে হবে আমি করে দিয়েছি, এই অধ্যায়ে কি কি লজিক করতে সেগুলো করে দিয়েছি। তো এখন যেটা উত্তর আমি সেটা বলে দিচ্ছি, বিবর্তন, তার মানে প্রথমে বিবর্তন করতে হবে, তারপর ওই বিবর্তনটার আবর্তন করতে হবে। তাহলে এখানে কি হবে, শতকরা 75% ব্যবসায়ী সৎ, বচনটা আমি ধরে দিচ্ছি, বাকি বিবর্তনে আবর্তনটা তোমরা দেখে নিও। শতকরা 75% ব্যবসায়ী সৎ, তার মানে এটা হচ্ছে তোমার শতকরা থাকলে কি হয়, কোনো কোনো কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণ থাকলে কি হয়, আর হ্যাবাচন থাকলে কি হয়, আই বচন হয়। তাহলে মিলে গেল আই বচন, তাহলে উত্তরটা কি হবে, কোনো কোনো ব্যবসায়ী হয় সৎ, ব্যাস বচন কমপ্লিট। এবার প্রথমত কি করতে হবে, এটার হচ্ছে প্রথমত বিবর্তন করতে হবে, তারপর ওই বিবর্তনটা আবর্তন করতে হবে। কিভাবে করে দিয়েছি, কমপ্লিট হয়ে গেল, ওইভাবে করে নেবে। তারপর কি, সব শিক্ষিত মানুষ ভদ্র নন, তাহলে সব, এটা কোন বচন হবে, এটা সবের সাথে নয় আছে, তাহলে এটা ও বচন হবে। তাহলে সবের সাথে নয় আছে তার মানে ও বচন হবে, ও বচন, তার মানে উত্তরটা কি হবে, কোনো কোনো শিক্ষিত মানুষ নন ভদ্র মানুষ, ব্যাস হয়ে গেল। তারপর নিঃস্বার্থ মানুষ নেই, নেই বলছে, নেই থাকলে কি হয়, কোনো নয়, কখন নয়, কিছু নয়, নেই, এই জাতীয় শব্দ থাকলে কি হবে, ই বচন, ব্যাস, তাহলে ই বচন হবে। নিঃস্বার্থ মানুষ নেই তাহলে কোন বচন হবে, কোনো মানুষ নয়, নিঃস্বার্থ ব্যক্তি, ই বচন হয়ে গেল। তাকে তারপর বিবর্তন করতে হবে, তারপর আবর্তন করতে হবে। তো লজিকগুলো আমি কি করে দিয়েছি, আমি উত্তর বলে দিলাম। তারপর কি, যে কোনো বিজ্ঞানের ছাত্র এই প্রশ্নের উত্তর জানে, তাহলে যে কোনো, মানে এই যে কোনো শব্দ থাকলে কি হয়, এ বচন হয় কেন, কারণ আমি নিয়মে বলেছিলাম সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, এই যে কেউ, যে কোনো, এই জন্য আমি প্রত্যেকটা বচনের নিয়ম এমনভাবে বলেছি যাতে আমি ওই নিয়মগুলো যদি তোমরা পড়ো যে কোনো বচন তোমরা পারবে, তাহলে মিলে গেল। তো যে কেউ, তাহলে যে কোনো বিজ্ঞানের ছাত্র এই প্রশ্নের উত্তর, তার মানে উত্তর কি হবে, যে সকল বিজ্ঞানের ছাত্র হয় এমন যারা এই প্রশ্নের উত্তর জানে, ব্যাস হয়ে গেল। এবার সেই হিসাবে এটা বিবর্তন আবর্তন করতে হবে। এবার নেক্সট প্রশ্ন কি, যে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো, বৈধতা বিচার করো। এটা নিরপেক্ষ নয় থেকে নিরপেক্ষ নয়, ফুল ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এমনভাবে করিয়েছি যে কেউ আটকাতে পারবে না, কোনো শক্তি নেই তোমাকে এই লজিকের প্রশ্নের থেকে তোমাকে আটকাতে পারে। মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস দেখে নেবে। তাহলে এখন উত্তরটা আমি বলে দিচ্ছি, কেবলমাত্র অসৎ লোকেরা ভীরু, তিনি ভীরু নন, অতএব তিনি অসৎ নন। তাহলে এটা কিভাবে করবে, আমি বলেছিলাম তোমাদের সবার আগে সিদ্ধান্ত বার করতে হয়। সিদ্ধান্ত কি করে বুঝবে বলেছিলাম, অতএব, সুতরাং, কাজে থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, আর কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তাহলে অতএব মিলে গেছে, তার মানে তিনি অসৎ নন। তিনি বলতে কে, তিনি বলতে এখানে কে, তিনি হচ্ছে এই যে ভীরুর কথা বলছে, তার মানে এখানে তিনি দুবার আছে, তার মানে তিনিটা শুধু তিনিই হবে। তার মানে উত্তরটা কি হবে, তিনি নন অসৎ ব্যক্তি। এটা হচ্ছে সিদ্ধান্তটা হবে, নিচ থেকে উপরে উঠতে হবে। তাহলে এগুলা এই আদর্শ আকারটা সাজানো কিভাবে বলে দিয়েছি, লজিক ক্লাস, এই অধ্যায় লজিক ক্লাসগুলো দেখে নেবে। তাহলে এটা কি হবে, হচ্ছে তোমার সিদ্ধান্তটা কি হবে, যে তিনি নন অসৎ ব্যক্তি, ই বচন, তারপরটা তিনি যেখানে থাকবে সেটা হচ্ছে, তার মানে তিনি মিলে গেছে, অর্থাৎ তিনি। তাহলে এটা হচ্ছে এটা পি ছিল, হ্যাঁ, তার মানে হচ্ছে তোমার তিনিটা যেখানে মিলবে, এসটা যেখানে মিলবে সেটা দ্বিতীয় লাইন নিচ থেকে উপরে উঠতে হবে। তাহলে তিনিটা মেনে গেল, তার মানে তিনি নন ভীরু লোক বা ভীরু, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, এবার হয়ে গেল, ব্যাস, এটা দুটো হয়ে গেল। এবার যেটা পড়ে থাকলো সেটা হলো সবার উপরে এটা পড়ে থাকবে, কেবলমাত্র অসৎ লোকেরা ভীরু। এই কেবলমাত্র থাকলে কি হবে, উদ্দেশ্য সুবিধা চেঞ্জ হবে, তার মানে এটা উদ্দেশ্য সুবিধা চেঞ্জ হবে। উত্তরটা কি হবে, সকল ভীরু লোক হন অসৎ, ব্যাস, অসৎ ব্যক্তি বা অসৎ দিলে হয়ে যাবে, ব্যাস, সাজানো হয়ে গেল। এটা ভালো করে দেখবে। তাহলে এটা মূর্তিটা কি দাঁড়ালো, দাঁড়ালো। এটা মূর্তিটা হচ্ছে প্রথম সংস্থানের মূর্তি, কিন্তু অবৈধ মূর্তি, এটা হচ্ছে অবৈধ হবে। কেন অবৈধ হবে, কারণ এটাতে দোষ হয়েছে, সেই দোষটার নাম কি, অবৈধ সাধ্য দোষ। মিলিয়ে দেখবে, অবৈধ সাধ্য দোষ। কেন অবৈধ সাধ্য দোষ, কারণ যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, কিন্তু এখানে সাধ্য পদটা আশ্রয়বাক্যে ব্যাপ্য নয়, সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, তাই এটা অবৈধ সাধ্য দোষ। তো এই ধরনের লজিক আমি করে দিয়েছি, উত্তরটা আমি তোমাদেরকে বলে দিলাম, বোঝা গেল। তারপর নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ একজন দার্শনিক, কেননা তিনি হলেন কবি ও সব কবিরাই দার্শনিক। তাহলে এটা কি হবে, এটাও সাজাতে হবে, এটাও সাজানোর নিয়ম একই। কি এই নিয়মটা কি,
বললাম তো এগুলো সব লজিক আমি এমনভাবে করে দিয়েছি, তুমি মানে যেখানেই মানে যে কোনো লজিক প্র্যাকটিস করো, আমার ক্লাসগুলো করার পর তোমাকে কেউ আটকাতে পারবে না। তাই রবীন্দ্রনাথ একজন দার্শনিক, কেননা তিনি হলেন কবি আর সব কবিরা দার্শনিক। তাহলে এখানে কি করে বুঝবে কোনটা সিদ্ধান্ত? একই নিয়ম বলেছিলাম কি, অতএব সুতরাং কাজে থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত, আর কারণ কিংবা কেননা থাকলে তার আগের বাক্যটা সিদ্ধান্ত। তো কেননা মিলে গেল, কারণ কিংবা কেননা মিলে গেল, তাহলে আর আগের বাক্যটা আগের মানে রবীন্দ্রনাথ একজন দার্শনিক, তার মানে এটা সাজেশন, এটা হচ্ছে সিদ্ধান্ত হবে। নিচ থেকে উপরে উঠতে হবে, রবীন্দ্রনাথ হন দার্শনিক হয়ে গেল। তারপর রবীন্দ্রনাথ যেখানে মিলে যাবে সেটা হবে তোমার দ্বিতীয় লাইন, নিচ থেকে উপরে উঠতে হবে। তাহলে রবীন্দ্রনাথ, তার মানে যে তিনি হলেন, তিনি বলতে কে? রবীন্দ্রনাথ। তার মানে রবীন্দ্রনাথ হন কবি, দুটো লাইন মিলে গেল। বাকি যেটা পড়ে থাকবে সেটা সবার উপরে, সবার কি সকল কবি হন দার্শনিক, বাস মিলে গেল এটা। তার মানে এটা তিনটাই হলো, তিনটা এ বার হলো, তিনটা এ বার হলো। আলটিমেটলি এটা কি বৈধ মূর্তি। কেন বৈধ মূর্তি? কারণ এটা প্রথম সংস্থান হলো, সংস্থানটা বার হলো প্রথম সংস্থান। এটা বৈধ মূর্তি এই জন্যই যে এখানে কোনো দোষ নেই। এই যে 4টা দোষ আমি বলছিলাম যে 10টা নিয়মের মধ্যে 4টা নিয়ম মুখস্থ করতে বলছিলাম, ওই 4টা নিয়ম অ্যাপ্লাই করে দেখলে কোনো দোষ, কোনো নিয়ম মানে কোনো নিয়মই লঙ্ঘন হচ্ছে না। এর ফলে কি বোঝাচ্ছে? এর ফলে এখানে কোনো দোষ হচ্ছে না। এটা হচ্ছে প্রথম সংস্থানের বৈধ মূর্তি, যার নাম হচ্ছে বারবারা। যেহেতু তিনটা এ বার হয়েছে এই জন্য বৈধ মূর্তির নাম বারবারা। ব্যাস, এটা ক্লিয়ার হয়ে গেল। এবার বাকি টিকাগুলো কি নিরপেক্ষ ন্যায় সংস্থান অবৈধ পক্ষ দোষ। তো আমার 2024 সালের সাজেশনে আছে, এই টিকা লিখে দিয়েছি, ব্যাস ওখান থেকে নিয়ে নেবে, ব্যাস হয়ে গেল। এবার চলো মিলে সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো। সহপরিবর্তন পদ্ধতি সংজ্ঞা আকার দৃষ্টান্ত আমি এটা লিখেছি 100% কমন, এটাও লিখেছি 100% কমন। এটা কি? এটা আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবে আসবে, ব্যাস এটা হয়ে গেল। এবার কি? বাতাসে অক্সিজেনের অনুপস্থিতি লোহায় মরিচা ধরে না, সুতরাং অক্সিজেনের উপস্থিতি মরিচা ধরার কারণ। উপরের যুক্তিতে মিলে কোন পদ্ধতি প্রয়োগ করা আছে, পদ্ধতি ব্যাখ্যা করো। চিহ্নিতকরণ সংজ্ঞা আকার সুবিধা অসুবিধা। তো কি এইগুলো কিভাবে বার করতে সেটাও শিখেছি। তো এটার উত্তর কি হবে স্যার? এটার উত্তর হবে ব্যতিরেকি পদ্ধতি। এটা এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এখানে বলে দিয়েছে। উপরে যদি মিলে কোন পদ্ধতি প্রয়োগ করা আছে, ব্যতিরেকি পদ্ধতি, ব্যাস হয়ে গেল। এবার ব্যতিরেকি পদ্ধতি যে নোটটা আছে সেটা গোটা লিখে দেবে, ব্যাস কমপ্লিট। তার মানে তোমাদের কেউ আটকে। আর বাকি এবার তোমাদের বলুন স্যার বাকি এমসিকিউ আর এসিকিউগুলো। বাকি এমসিকিউ আর এসিকিউ আমি যা লিখে দিয়েছি যে অধ্যায় থেকে, দরকার পড়লে পরে আরো শর্ট সাজেশন দেবো, কোনো ব্যাপার না। প্রত্যেকটা অধ্যায় যা যা লিখে দিয়েছি পরও কেউ আটকাতে পারবে না। তো যা ছিল তোমাদের জানার, এবার প্রত্যেকটা ক্লাস করো, আর প্লিজ যত শেয়ার করো বন্ধুদেরকে শেয়ার করো।